আজ বলবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত লোহার বিস্কুট গল্পটির অন্তিম পর্ব। বিকেলবেলা কমলবাবু তার স্ত্রী, মেয়ে এবং পোটলাপুটলি নিয়ে বাসায় চাবি দিয়ে চলে গেলেন। যাবার পথে থানায় রাখালবাবুকে চাবি দিয়ে বলে গেলেন, খিড়কির দোর ভেজিয়ে রেখে এসেছি, এখন আমার বরাত আর আপনার হাতযশ। সারাদিন বাড়িটা শূন্য পড়ে রইল। রাত্রি আন্দাজ 8:30টার সময় ব্যোমকেশকে নিয়ে রাখালবাবু কমলবাবুর বাসার দিকে গেলেন। দুজনের পকেটেই পিস্তল এবং বৈদ্যুতিক টর্চ। সরজমিনে আগে থেকেই দেখা ছিল। পাশের বাড়ির পাঁচিল ডিঙিয়ে দুজনে কমলবাবুর খিড়কির দরজা দিয়ে বাড়িতে ঢুকলেন। খিড়কির দরজা বন্ধ করে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেন। কান পেতে শুনলেন বাড়িটা নিস্তব্ধ। রাখালবাবু পলকের জন্য দোরের মাথায় টর্চের আলো ফেলে দেখলেন ঘোড়ার খুর যথাস্থানেই আছে। তিনি তখন ফিসফিস করে বললেন, চলুন, ছাদে গিয়ে অপেক্ষা করলেই বোধ হয় ভালো হবে। ব্যোমকেশ তার কানে কানে বলল, না, ছাদে যাচ্ছি আমি, তুমি এই ঘরে বসে লুকিয়ে থাকো। দুজনেই যদি ছাদে যাই তাহলে ছাদের দোর এই দিক থেকে বন্ধ করা যাবে না, আসামির সন্দেহ হবে। বেশ, আপনি ছাদে গিয়ে লুকিয়ে থাকুন, আর আমি দরজা বন্ধ করে দিচ্ছি। ব্যোমকেশ ছাদে উঠে গেল। রাখালবাবু দরজায় হুড়কো লাগিয়ে নেমে এলেন। কতক্ষণ অপেক্ষা করতে হবে ঠিক নেই, এমনকি আসামি আজ নাও আসতে পারে। তিনি দোতলার ঘরের ভিতরে ঢুকে দোরের পাশে চুপটি করে লুকিয়ে রইলেন। ছাদের ওপর ব্যোমকেশ এদিক ওদিক ঘুরে জলের চৌবাচ্চা থেকে দূরের একটা কোণে আলসের পাশে গিয়ে বসল। আকাশে চাঁদ নেই, কেবল তারাগুলো শুধু ঝিকিমিকি করছে। ব্যোমকেশ অন্ধকারে মিলিয়ে গেল। দীর্ঘ প্রতীক্ষা, বনের মধ্যে ছাগল বা বাছুর বেঁধে মাচার ওপর বসে বাঘের প্রতীক্ষা করার মতো। রাত্রি 2টো বাজতে যখন আর দেরি নেই, তখন রাখালবাবুর মন বদ্ধ ঘরের মধ্যে অতিষ্ঠ হয়ে উঠল। আজ আর শিকার আসবে না মনে হয়। ঠিক সেই সময় তিনি দোরের বাইরে মৃদু একটা শব্দ শুনতে পেলেন। মুহূর্তে তার স্নায়ুপেশি শক্ত হয়ে উঠল। তিনি নিঃশব্দে পকেট থেকে পিস্তল বার করলেন। যে মানুষটি নিঃসাড়ে বাড়িতে প্রবেশ করে সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছিল, তার বাঁ হাতে ছিল একটা কেম্বিসের থলি, আর ডান হাতে ছিল লোহা বাঁধানো একটি ছুরি। ছড়ির গায়ে 3 হাত লম্বা মুগার সুতো জড়ানো, মাছ ধরা ছিপের গায়ে যেমন সুতো জড়ানো থাকে ঠিক সেই রকম। লোকটি দোরের মাথায় দিকে লাঠি বাড়িয়ে ঘোড়ার খুঁটটি নামিয়ে নিল। তারপর মুগার সুতোয় ডগায় সেটি বেঁধে নিয়ে তেতালার সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেল। দুটি মানুষ যে বাড়ির 2 জায়গায় ওত পেতে আছে তা সে জানতেই পারল না। ছাদের দরজায় একটু শব্দ হলো। সেই শব্দ শুনে ব্যোমকেশ তৎক্ষণাৎ সতর্ক হয়ে উঠল। নক্ষত্রের আলোয় একটি ছায়ামূর্তি বেরিয়ে এলো। সোজা ট্যাঙ্কের কাছে গিয়ে আলসের উপরে উঠে ট্যাঙ্কের মাথায় চলল। ধাতব শব্দ শোনা গেল। সে ট্যাঙ্কের ঢাকনি খুলে সরিয়ে রাখল। তারপর লাঠির আগায় সুতো বাঁধা ঘোড়ার নাল জলের মধ্যে ঢুকিয়ে দিল।
লোকটা যে আবছা অন্ধকারে বসে ছিপ ফেলে চুনো মাছ ধরছে, ছিপ ডোবাচ্ছে আর তুলছে, মাছগুলি ব্যাগের মধ্যে পুরে আবার ছিপ ফেলছে। 20 মিনিট পরে লোকটির মাছ ধরা শেষ হলো। তারপর সে ট্যাঙ্ক থেকে নামল। এক হাতে ব্যাগ, অন্য হাতে ছিপ নিয়ে সে যেই না পা বাড়িয়েছে অমনি তার মুখের ওপর দপ করে টর্চ জ্বলে উঠল। ব্যোমকেশের ব্যঙ্গ স্বর শোনা গেল। অক্ষয় মণ্ডল, কেমন মাছ ধরলে? অক্ষয় মণ্ডলের পরনে খাকি প্যান্ট ও হাফ শার্ট, কালো মুস্কো চেহারা। সে বিস্ফারিত চোখে চেয়ে আস্তে আস্তে থলিটা নামিয়ে রাখলেন এবং ক্ষিপ্র বেগে পকেটে হাত দিলেন। সঙ্গে সঙ্গে ব্যোমকেশের টর্চ গদার মতো তার চোয়ালে লাগল। অক্ষয় মণ্ডল ছাদের ওপর চিতিয়ে পড়ল। রাখালবাবু নিচ থেকে উঠে এসেছিলেন। তিনি অক্ষয় মণ্ডলের বুকের ওপর বসে পড়লেন। বললেন, ব্যোমকেশদা, এর পকেটে পিস্তল আছে, বের করে নিন। ব্যোমকেশ অক্ষয় মণ্ডলের পকেট থেকে পিস্তল বার করে নিজের পকেটে রাখল। রাখালবাবু আসামির হাতে হাতকড়া পরিয়ে বললেন, অক্ষয় মণ্ডল, হরিহর সিংকে খুন করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করলাম। ব্যোমকেশ অক্ষয় মণ্ডলের থলি থেকে কয়েকটা ভিজে লোহার প্যাকেট বার করে তার উপরে টর্চ ফেলল। বাহ, এই যে যা ভেবেছিলাম তাই। লোহার মোড়কের মধ্যে চকচকে বিদেশি সোনার বিস্কুট। পরদিন সকালবেলা সত্যবতী এক পেয়ালা কড়া চা এনে ব্যোমকেশের সামনে চেয়ারে বসল। এবার বল, টর্চটা ভাঙলে কি করে? মারামারি করেছিলে? ব্যোমকেশ বলল, মারামারি নয়, শুধু মারা। চায়ে একটু চুমুক দিয়ে সে বলতে আরম্ভ করল, অক্ষয় মণ্ডল সোনার চোরা কারবার করে অনেক টাকা করেছিল। নিজের প্রয়োজন অনুযায়ী ভদ্রপাড়ায় একটি বাড়ি ভাড়া করেছিল। বাড়ির ছাদ লোহার ডান্ডা ছত্রি দিয়ে এমনভাবে মুড়ে রেখেছিল যে ওদিক দিয়ে বাড়িতে চোর ঢোকার কোনো উপায় ছিল না। ছাদটাকে নিরাপদ করা তার বিশেষ দরকার ছিল। অক্ষয় মণ্ডলের পেশা ভারতবর্ষের বাইরে থেকে যেসব চোরাই সোনা আসে তা সংগ্রহ করা আর সুযোগ মতো সেগুলো বাজারে ছাড়া। সে বাড়িতেই সোনা রাখত, কিন্তু লোহার সিন্দুকে নয়। সোনা লুকিয়ে রাখার এক বিচিত্র কৌশল সে বার করেছিল। অক্ষয় মণ্ডল বাড়িতে একলা থাকত। তার স্ত্রী আছে কিনা তা এখনো জানা যায়নি। সে পাড়ার লোকের সঙ্গে বেশি মেলামেশা করত না, কিন্তু পাশে পড়শিরা কিছু সন্দেহ করে, তাই কমল দাস নামে একটি ভদ্রলোককে নিচের তলায় একটি ঘর ভাড়া দিয়েছিল। বাজারে সোনা ছাড়বার জন্যে সে কয়েকজন লোক রেখেছিল। তাদের মধ্যে একজনের নাম হরি সিং। হরি সিং বোধ হয় অক্ষয় মণ্ডলকে ফাঁকি দিচ্ছিল। একদিন দুজনের ঝগড়া হলো। এর মাথায় অক্ষয় মণ্ডল হরিহর সিংকে খুন করল। তারপর ঠান্ডা মাথা হলে তার ভাবনা হলো মরাটা নিয়ে সে কি করবে। একলা মানুষ, ভদ্রপাড়ায় মরা পাচার করা সহজ নয়। সে স্থির করল, মরা থাক, বাড়িতে যা সোনা আছে তাই নিয়ে সে নিজে ডুব মারবে। কিন্তু সব সোনা সে নিয়ে যেতে পারল না। সোনা ধাতুটা
বিলক্ষণ ভারী, লোহার চেয়েও ভারী। তোমরা স্ত্রী জাতি সারা গায়ে সোনার গয়না বয়ে বেড়াও, কিন্তু সোনার ভার কত বুঝতে পারো না। 10 হাত কাপড়েও তো কাছা নেই। সত্যবতী বলল, আচ্ছা আচ্ছা, তারপর বলো। অক্ষয়মণ্ডল ডুব মারবার কয়েকদিন পরে লাশ বেরোল। পুলিশ এলো, কিন্তু খুনের কিনারা হলো না। অক্ষয়মণ্ডল খুন করেছে তাতে সন্দেহ নেই, কিন্তু সে নিরুদ্দেশ। কমলবাবু সারা বাড়িটা দখল করে বসলেন। অক্ষয়মণ্ডল নিশ্চয় কলকাতাতেই কোথায় লুকিয়েছিল। কয়েক মাস চুপচাপ রইল, কিন্তু বাড়িতে যে সোনা লুকোনো আছে সেগুলো তো সরাতে হবে। সেগুলো সরাতে পারেনি আগে, সেইগুলোই উদ্ধার করতে হবে। কাজটি সহজ নয়। কমলবাবুর স্ত্রী এবং মেয়ে সর্বদাই বাড়িতে থাকে। তাছাড়া একটা ভয়ঙ্কর হিংস্র কুকুর আছে। অক্ষয়মণ্ডল ভেবে চিনতে একটা ফন্দি বার করল। একটা স্ত্রীলোককে বউ সাজিয়ে এবং একটা পেটুয়া লোককে তার ভাই সাজিয়ে অক্ষয়মণ্ডল কমলবাবুর কাছে পাঠালো। বউকে বাড়ি ছেড়ে দিতে হবে। অক্ষয়মণ্ডল ফেরারি খুনি হতে পারে, কিন্তু তার বউ তো কোনো অপরাধ করেনি। কমলবাবু কিন্তু শুনলেন না, তাদের হাঁকিয়ে দিলেন। অক্ষয়মণ্ডল তখন বেনামি চিঠি লিখে ভয় দেখালো, কিন্তু তাতেও কোনো ফল হলো না। কমলবাবু নড়লেন না। অক্ষয়মণ্ডল তখন অন্য রাস্তা ধরল। আমার বিশ্বাস, ব্যাংকের যে সহকর্মীটি কমলবাবুকে তীর্থে যাওয়ার জন্য ভজাচ্ছিলেন, তার সঙ্গে অক্ষয়মণ্ডলের যোগাযোগ আছে। 2-4 দিনের জন্যও যদি কমলবাবুকে সপরিবারে বাড়ি থেকে তফাৎ করা যায়, তাহলেই অক্ষয়মণ্ডলের কার্যসিদ্ধি। কাজটা সে বেশ গুছিয়ে এনেছিল, কিন্তু একটা কারণে কমলবাবুর মনে খটকা লাগলো। যদি বাড়ি বেদখল হয়ে যায়। তাই তিনি আমার কাছে পরামর্শ নিতে এলেন। তার গল্প শুনে আমার সন্দেহ হলো বাড়িটার উপর। আমি বাড়ি দেখতে গেলাম। দেখাই যাক, অকুস্থলে গেলে অনেক ইশারা ইঙ্গিত পাওয়া যায়। গেলাম বাড়িতে। কড়া রোদ ছিল, তাই ছাতা নিয়ে গিয়েছিলাম। দোতলায় উঠে দেখলাম দোরের মাথায় ঘোড়ার নাল 3টে পেরেকের মাঝখানে আলগাভাবে আটকানো রয়েছে। ঘোড়ার নালটা এক নজর দেখলে ঘোড়ার নাল বলেই মনে হয় না, কিন্তু ঠিক যেন ঘোড়ার নাল নয়। আমি ছাতাটা সেই দিকে বাড়িয়ে দিলাম, অমনি ছাতাটা আপনা থেকে গিয়ে ঘোড়ার নালে চলে গেল। বুঝলাম ঠিকই সন্দেহ করেছিলাম। ঘোড়ার নাল নয়, একটি বেশ শক্তিমান চুম্বক ছাতার বাঁটটা পেয়ে টেনে নিয়েছে। প্রশ্ন করে জানলাম চুম্বকটা অক্ষয়মণ্ডলের। মাথার মধ্যে চিন্তা ঘুরপাক খেতে লাগলো, কেন অক্ষয়মণ্ডল চুম্বক নিয়ে কি করে? দোরের মাথায় টানিয়েই বা রেখেছে কেন, যাতে মনে হয় তা ঘোড়ার নাল? মনে পড়ে গেল পুলিশের খানতল্লাশে দেরাজের মধ্যে কয়েকটা লোহার মোড়ক পাওয়া গিয়েছিল। রহস্যটা ক্রমশ পরিষ্কার হতে লাগলো। তারপর যখন হীরা টোপ লাগানো ছাদে গিয়ে জলের ট্যাঙ্ক দেখলাম, তখন আর কিছুই বুঝতে বাকি রইল না। চুম্বক যত জোরালোই হোক, সোনাকে টানবার ক্ষমতা তার। তাই সে সোনার বিস্কুট
লোহার প্যাকেটে মুড়ে ট্যাঙ্কের জলে ফেলে দেয়। তারপর যেমন দরকার হয় ট্যাঙ্কে চুম্বকের ছিপ ফেলে জল থেকে তুলে আনে। হরিহর সিংকে খুন করে পালাবার সময় সে সমস্ত সোনা নিয়ে যেতে পারেনি। এখন বাকি সোনা উদ্ধার করতে চায়। পালাবার সময়ে সে ভাবেনি যে ব্যাপারটা পরে এত জটিল হয়ে। যা হোক, সোনার সন্ধান পেলাম। সমুদ্রের তলায় সুতির মধ্যে যেমন মুক্তা থাকে, ট্যাঙ্কের তলায় তেমনি লোহার পাতে মোড়া সোনা আছে। কিন্তু সোনা উদ্ধার করলেই তো চলবে না। আমি আসামিকে ধরতে গিয়েছি, তাকেও তো ধরতে হবে। আমি কমলবাবুকে বললাম, আপনি সপরিবারে তীর্থযাত্রা করুন। তারপর রাখালের সঙ্গে দেখা করে একটা ভাত পাতার বন্দোবস্ত করলাম। কাল সকালে কমলবাবুরা তীর্থযাত্রা করলেন। বাড়ির ওপর অক্ষয়মণ্ডল নজর রেখেছিল। সে জানতে পারল রাস্তা সাফ। কাল সন্ধ্যের পর রাখাল আর আমি বাড়িতে গিয়ে আড্ডা কাটলাম। কালই যে অক্ষয়মণ্ডল আসবে এতটা আশা করি, তবু পাহারা দিতে হবে, বলা তো যায় না। রাত 2টোর সময় শিকার ফাঁদে পা। তারপর আর কি, টর্চের মোক্ষম এক ঘায়ে ধরাশালী। সত্যবতী ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করল, কত সোনা পাওয়া গেল? সিগারেট ধরিয়ে ব্যোমকেশ বলল, 57টি লোহার মোড়ক, প্রত্যেকটি মোড়কের মধ্যে 2টি করে সোনার বিস্কুট। প্রত্যেকটি বিস্কুটের ওজন 50 গ্রাম। কত গ্রাম হয় এবার হিসেব করে দেখো। সত্যবতী কেবল একটা নিঃশ্বাস ফেলল।